আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে আমি ক্লাস 12 হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটির নাম দ্য কোশ্চেন অফ রেস বা জাতিগত প্রশ্ন, ঠিক আছে, সেটি নিয়ে আলোচনা করব। এই জাতিগত প্রশ্নের ওপর যে কোশ্চেনটি হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ। সে কোশ্চেনটি দেখো, আমি এখানে লিখে রেখেছি যে ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিগত বৈষম্যের ধারণাটি কেমন ছিল। অর্থাৎ ঔপনিবেশিক রাষ্ট্র বলতে ইউরোপের দেশগুলো এশিয়া আফ্রিকাতে এসে যখন তাদের উপনিবেশ গড়ে তুলল, সেই উপনিবেশে জাতিগত যে বৈষম্য, যেটা কি না ইউরোপীয় দেশগুলির দ্বারাই, অর্থাৎ ইউরোপীয় দেশগুলি বলতে যেসব ইউরোপীয় দেশগুলি সাম্রাজ্য স্থাপন করেছিল, সেই ইউরোপীয় দেশগুলির মানুষদের দ্বারাই কিন্তু উপনিবেশে একটা বৈষম্য তৈরি হয়েছে, এবং সেই বৈষম্যটা সেই সব ইউরোপীয় দেশদের দ্বারাই কিন্তু সৃষ্ট। তো এখানে যে জাতির কথা বলেছে, এখানে স্পেশালি দুটো জাতির কথা এখানে তুলে ধরা হয়েছে। সে দুটো জাতি কি? একটা শাসক জাতি আর একটা শাসিত জাতি। শাসক জাতি কারা? যারা সাম্রাজ্যবাদী দেশগুলো, অর্থাৎ ইউরোপের পশ্চিম দিকের যে দেশগুলো, যারা কিনা এশিয়া আফ্রিকাতে এসে উপনিবেশ স্থাপন করেছে, ওরা শাসক জাতি। আর শাসিত কারা? এশিয়া আফ্রিকার দেশগুলো, ওরা হচ্ছে শাসিত জাতি। এই দুটো জাতির মধ্যে যেহেতু শাসক ও শাসিত, যেহেতু তারা সমকক্ষ নয়, ব্রিটিশদের চোখে তারা খুবই হীন নিকৃষ্ট, তাই কিন্তু তারা দেখা যাচ্ছে উপনিবেশের মানুষদের সাথে সবসময় কিন্তু একটা দূরত্ব বা ব্যবধান রেখে চলেছে, ঠিক আছে। তারা সবসময় নিজেদেরকে শ্রেষ্ঠ বা উঁচু করে দেখানোর চেষ্টা করত, এবং উপনিবেশের সমস্ত কিছুকেই ওরা কিন্তু নিকৃষ্ট মনে করত। ওদের ধর্ম, ভাষা, খাবার দাবার, সংস্কৃতি, মানুষজন, ঠিক আছে, আবহাওয়া থেকে শুরু করে পড়াশোনার থেকে শুরু করে সমস্ত কিছুই হচ্ছে ইউরোপীয় দেশগুলির তুলনায় কিন্তু নিকৃষ্ট। এটা কিন্তু ইউরোপীয় দেশগুলোর একটা ধারণা ছিল। সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের মূল আলোচনা। এখানে আমরা দেখব যে প্রথমেই বলেছে যে 1 নম্বর দেখবে যে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচার। জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচার কারা করত? যারা কিনা সাম্রাজ্যবাদী শক্তি ছিল বা যারা কিনা উপনিবেশ স্থাপন করেছিল, অর্থাৎ ইউরোপীয় জাতিগুলো, ওরা কিন্তু এশিয়া আফ্রিকার দেশগুলিতে এসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করত, ঠিক আছে। যে ওরা হচ্ছে যেহেতু শ্রেষ্ঠ, তাই তারা কিন্তু এশিয়া আফ্রিকাতে এসে উপনিবেশ স্থাপন করতে পেরেছে। ওরা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা দীক্ষায় সমস্ত দিক থেকেই হচ্ছে এশিয়া আফ্রিকার দেশগুলোর তুলনায় অনেক অনেক বেশি অগ্রসর, তাই তারা শ্রেষ্ঠ। এবং এর জন্যই কিন্তু তারা এশিয়া আফ্রিকাতে এসে তাদের ঘাঁটি গাড়তে পেরেছে বা উপনিবেশ তৈরি করতে পেরেছে। একটা এক্সাম্পল বা উদাহরণ হিসেবে বলা যায় যে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল, তার একটা বিখ্যাত বই আছে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এখানে তিনি বলেছেন যে ভারতবর্ষে যতদিন পর্যন্ত ব্রিটিশরা থাকবে, ভারতীয়দের মঙ্গল ততদিনই হবে। ব্রিটিশরা সাপোজ যদি চলে যায়, তাহলে কিন্তু ভারতীয়রা আবার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে। তাই ভারতীয়দের স্বাধীনতা বা শাসন দানের কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ ভারত এবং ভারতবাসী আমাদের দ্বারাই শাসিত হবে, সেটা অনন্তকাল হবে, অনন্তকাল টিকে থাকবে, সেটা ধ্বংস কখনই হবে না, ঠিক আছে। এসব কথাই কিন্তু বলেছেন। যেমন তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে তিনি আরও বলেছেন যে প্রাচ্যে সুবিস্তৃত ব্রিটিশ উপনিবেশের কোনো সভ্যতাই, অর্থাৎ প্রাচ্য বলতে যে পৃথিবীর পূর্ব দিকের যে দেশগুলো যেখানে ব্রিটিশরা তাদের উপনিবেশ গড়ে তুলেছে, সেখানের কোনো সভ্যতাকেই ব্রিটিশরা উচ্চমানের বলে মনে করেননি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা দেখব একই রকমভাবে জাত্যাভিমান, জাতিবিদ্বেষ ইতালি, জার্মানিও ছড়িয়েছিল। ইউরোপে প্রচার করেছিল এবং তাদের নিজ নিজ উপনিবেশেও কিন্তু একই রকম প্রচার করলো। যেমন জার্মানরা বলেছে যে বিশুদ্ধ আর্য রক্ত একমাত্র জার্মানদের শরীরে প্রবাহিত হয়েছে, তাই তারা হচ্ছে শ্রেষ্ঠ। তাই যেহেতু তারা বিশুদ্ধ আর্য রক্ত তাদের মধ্যে রয়েছে, আর যেহেতু তারা শ্রেষ্ঠ, তাই তাদের একটা বৈধ অধিকার আছে পৃথিবীর অন্য রাষ্ট্র বা অন্য জাতির ওপর অধিকার কায়েম করার, ঠিক আছে। যেমন ধরো এক্ষেত্রে আরেকজনের কথা বলি, যার কথা না বললে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। তিনি ভারতেরই একজন ছিলেন ব্রিটিশ শাসনকালে, লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব লর্ড মেকলে। তিনি ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে পাশ্চাত্যের, বিশেষ করে ইউরোপের, ঠিক আছে, পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা অপেক্ষা সম্পূর্ণ নিকৃষ্ট বলে মনে করেন।
তিনি বলেছেন যে ইউরোপের ভালো কোনো গ্রন্থাগার, ভালো কোনো একটা লাইব্রেরি একটা শুধুমাত্র তা সমগ্র ভারত ও আরবের সাহিত্যের সমকক্ষ। দেখো এই ব্যাপারটা আমাদের পক্ষে মেনে নেওয়া কতটাই কষ্টকর, যেটা কখনো সম্ভবই নয়। আমরা জানি যে ভারতবর্ষ কত হাজার হাজার বছর আগে বেদের মতো গ্রন্থ লিখে ফেলেছে, ঠিক আছে? ঋগ্বেদ বা বেদের 4টি ভাগ তোমরা জানো। সে বেদের মতো গ্রন্থ ভারতবর্ষ বা ভারতীয়রা প্রথমে রচনা করেছে, কিন্তু এখানে মেকলে যেটা বলেছে সেটা কিন্তু কখনই গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু পুরোপুরি তার ভ্রান্ত বা ভুল ধারণা। কিন্তু এরকম যখন প্রচার করেছে তখন কিন্তু নিশ্চয়ই কিন্তু শাসক জাতির সাথে শাসিতের একটা ব্যবধান কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, বা তৈরি হওয়াটাই স্বাভাবিক ছিল। এরপর দেখো অভিভাবকত্বের মানসিকতা। এখানে অভিভাবক কারা? ইউরোপীয় রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো। ওরা এশিয়া আফ্রিকাতে এসে উপনিবেশ স্থাপন করলো। ওদের মধ্যে সবসময় একটা কিন্তু ওই চিন্তা ভাবনা ছিল যে আমরা হচ্ছে ওদের প্রভু, আমরাই হচ্ছে ওদের মাস্টার, আমরাই হচ্ছে ওদের গার্জিয়ান। এখানে কিছু কিছু মানুষ তারা কিন্তু স্বঘোষিত অভিভাবক হিসাবে নিজেদের দাবি তুলে ধরেন। তারা উপনিবেশের পিছিয়ে পড়া মানুষদের সংস্কৃতবান করে তোলার দায়িত্ব গ্রহণ করেন। এখানে কিছু কিছু মানুষ কিন্তু কিছুটা ভালো কাজও করেছে। এক্ষেত্রে মিশরে লর্ড ক্রোমার, উত্তম আশা অন্তরীপে লর্ড মিলনার, নাইজেরিয়ার লর্ড ডুগার্ড, আফ্রিকা কার্ল পিটার্স, মরক্কোয় মার্শাল লিয়াওতে প্রমুখ উপনিবেশের অনগ্রসর মানুষদের অগ্রসর করে তোলার উদ্দেশ্যে স্বঘোষিত দায়িত্ব পালন করার কথা পূর্বে উল্লেখিত হয়েছে। তারা নিজেরাই কিন্তু দায়িত্ব নিয়েছে। এই যে এশিয়া আফ্রিকার মানুষগুলো পিছিয়ে রয়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে, সংস্কৃতির আলো পৌঁছায়নি, তাদেরকে আমরা ব্যক্তিগত চেষ্টাতেই আমরা তাদেরকে অগ্রসর করে তুলব, ঠিক আছে? ফলে কি হয়েছে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর সেখানে উপনিবেশ স্থাপনের পথ অনেক বেশি কিন্তু প্রশস্ত হয়েছে। কাদের জন্য? উপরোক্ত সেই মানুষগুলোর জন্য। তাই ডেভিড টমসনের মতে এসব লোকেদের উদ্যোগ ছাড়া আফ্রিকায় ব্যাপক ও সুনিয়ন্ত্রিত ইউরোপীয় কর্তৃত্ব কিন্তু সম্ভব হতো না। এই ব্যাপারটা দেখবে তোমরা। তারপরে দেখবে এখানে যে কি বলেছে হচ্ছে যোগ্য জাতির শ্রেষ্ঠত্ব। এখানে যোগ্য জাতি কারা? এখানে যোগ্য জাতি যারা নিজেদের মনে করতো তারা হচ্ছে ইউরোপীয় দেশগুলো। ওরা নিজেদেরকে সবসময় যোগ্য মনে করতো। ওরা মনে করতো যেহেতু আমরা যোগ্য দেখেই তো আমরা এশিয়া আফ্রিকাতে এই সমুদ্র পার করে এসে সেখানে উপনিবেশ স্থাপন করতে পেরেছি। যোগ্য না হলে এই কাজটা আমরা করতেই পারতাম না। আমরা যোগ্য, অবশ্যই আমরা যোগ্য। এক্ষেত্রে একজন মানুষের তত্ত্ব তাদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে। সেই মানুষটি হলো ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন। তিনি তার যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বে বলেছেন যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধুমাত্র যারা যোগ্য তারাই কিন্তু পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে বা বেঁচে থাকতে পারে। এই তত্ত্বের দ্বারা, এই বাণীর দ্বারা ইউরোপীয় রাষ্ট্র দারুণভাবে কিন্তু প্রভাবিত বা অনুপ্রাণিত হয়েছে, ঠিক আছে? তারপর দেখবে তোমরা যে পরে বলেছে, দেখো সাম্রাজ্যবাদী জাতিগুলো একসময় প্রচার করে যে পৃথিবীতে একটা সময় কি হবে? ক্রাইসিস তৈরি হবে। কিসের ক্রাইসিস? খাবারের ক্রাইসিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রাইসিস। কারণ জনসংখ্যা বাড়বে, এর ফলে কি হবে? জীবন ধারণ উপকরণের ঘাটতি দেখা দিবে। ফলে তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হবে এবং সেই সংঘাতটা অবশ্যই অনিবার্য হয়ে পড়বে, হবে। সেই সংঘর্ষে কারা বেঁচে থাকবে? যারা যোগ্য, যারা শক্তিশালী, তারাই একমাত্র টিকে থাকতে পারবে। তারপর দেখবে কি বলেছে যে শ্রেষ্ঠ জাতির প্রাধান্য। শ্রেষ্ঠ জাতি কারা? ইউরোপীয়রা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে সবসময় উপনিবেশে প্রচার করত এবং উপনিবেশে শাসিত জাতিগুলোকে নিকৃষ্ট বলে মনে করত। পাশাপাশি নিকৃষ্ট জাতির উপর শ্রেষ্ঠ জাতির যে আধিপত্য প্রতিষ্ঠা, সেটা মনে করতে এটা আমাদের জন্মগত অধিকার। আমাদের জন্মগত অধিকার এই নিকৃষ্ট জাতির উপর আমাদের শাসন কায়েম করা। ঔপনিবেশিক শাসক জাতি মনে করত যে তাদের শাসনাধীনে অনুন্নত উপনিবেশে জনগণের কি হচ্ছে? উন্নতি হচ্ছে। মোটেও না। কারণ উপনিবেশ স্থাপন করেছে ইউরোপীয় রাষ্ট্রগুলি কিসের জন্য? তাদের আর্থিক উদ্দেশ্যের জন্য, ঠিক আছে? অর্থের জন্যই কিন্তু উপনিবেশ তৈরি করেছে, নাহলে কিন্তু উপনিবেশ তারা তৈরি করতো না। আর্থিক লালসার জন্যই কিন্তু সেটা হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেদের জাতিগত গর্বের কথা তুলে ধরার উদ্দেশ্যে প্রচার করত যে ব্রিটিশ জাতির সাম্রাজ্যে সূর্য কখনো অস্তমিত হয় না। অর্থাৎ তাদের এটা অহংকার বা দম্ভ ছিল। তারা সবসময় উপনিবেশে এটা প্রচার করত। যেমন একসময় হিটলারও প্রচার করেছে যে বিশুদ্ধ আর্য রক্ত জার্মান জাতিকে খাঁটি আর্য জাতি বলে ঘোষণা করেন।
ঠিক আছে? তাই অনার্য জাতিগুলোর উপর প্রকৃত আর্য জার্মান জাতির আধিপত্য প্রতিষ্ঠা তাদের একটা বৈধ অধিকার আছে। শ্বেতাঙ্গদের উন্নাসিকতা। শ্বেতাঙ্গ কারা? ইউরোপের দেশগুলো যারা সাম্রাজ্য স্থাপন করেছে। সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী জাতিগুলোর বদ্ধমূল ধারণা ছিল যে কৃষ্ণাঙ্গ জাতির চেয়ে শ্বেতাঙ্গ জাতির মানুষ অনেক বেশি উন্নত সভ্যতার অধিকারী। এশিয়া আফ্রিকার মানুষ কখনো শ্বেতাঙ্গদের সমকক্ষ হতে পারে না। ঠিক আছে? অর্থাৎ কালো যারা রয়েছে, যারা কৃষ্ণাঙ্গ, তারা আমাদের তুলনায় নিকৃষ্ট, তাই ওরা কখনো আমাদের সমকক্ষ হতে পারে না। আমাদের সমান হয়ে তারা বসতে পারবে না, আমাদের চোখে চোখ রেখে তারা কথা বলতে পারবে না। ওরা সবসময় আমাদের নিচে থাকবে। ঠিক আছে? এই কথা কিন্তু মূল্য। এক্ষেত্রে জুল ফেরির কথা বলি। ফরাসি একজন লেখক জুল ফেরি, তিনি বলেছেন যে উন্নত জাতির এক প্রকার অধিকার আছে, কারণ তাদের একটি কর্তব্য আছে। তাদের কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা। জাতিগত ব্যবধান। উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শাসক জাতি এবং উপনিবেশের শাসিত জাতির মধ্যে মর্যাদাগত ব্যবধান সহজেই চোখে পড়ে। অর্থাৎ উপনিবেশের মানুষদের তারা কিন্তু কখনই মর্যাদা দিত না। ঠিক আছে? তারা নিকৃষ্ট মনে করতো, তাই তাদেরকে মর্যাদা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওরা সবসময় ভালোটা কিন্তু সবসময় কি করতো? নিজেদের জন্য রেখে দিত। অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সমস্ত রকম সুযোগ সুবিধা শাসক জাতি নিজেদের দখলে রাখত। এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিষ্ঠা। ঔপনিবেশিক শাসক জাতি সর্বদা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে শ্রেষ্ঠতর এবং উপনিবেশে বসবাসকারী শাসিত জাতির সংস্কৃতিকে নিকৃষ্ট বলে মনে করত। অর্থাৎ এশিয়া আফ্রিকার সংস্কৃতি ইউরোপের সংস্কৃতির তুলনায় একেবারে নিকৃষ্ট। এক্ষেত্রে আমি লর্ড মেকলের কথা বলি। তিনি বলেছেন যে প্রাচ্যের সভ্যতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, অপবিত্র এবং নির্বুদ্ধিতা বলে তিনি কিন্তু বলেছেন। লর্ড কর্নওয়ালিস বলেছেন যে লর্ড কর্নওয়ালিস তিনি মনে করতেন যে ভারতীয়রা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তাই কিন্তু তিনি কখনোই ভারতীয়দের উঁচু পোস্টে বা উঁচু স্থানে বসার অধিকার তিনি দেননি। শাসক জাতি নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব তুলে ধরে তা উপনিবেশের শাসিত জনসমাজে চাপিয়ে দেয়। অর্থাৎ নিজেদের সংস্কৃতি আরেকজনের ওপর চাপিয়ে দিচ্ছে, যেটা কিনা ইউরোপীয় দেশগুলো করেছে। বিকৃত জাতীয়তাবাদ। যে জাতীয়তাবাদকে আমরা বিকৃত বা উগ্র বলতে পারি। অর্থাৎ এই জাতীয়তাবাদে আমরা দেখব একটা দেশ বা একটা জাতি যখন মনে করে যে আমরাই শ্রেষ্ঠ আর বাদবাকি সমস্ত জাতি বা দেশগুলো হচ্ছে আমাদের তুলনায় হীন এবং নিকৃষ্ট, তাই যেহেতু আমরা শ্রেষ্ঠ তাই নিকৃষ্ট জাতির ওপর অধিকার কায়েম করার একটা কিন্তু ক্ষমতা আমাদের রয়েছে, বা একটা অধিকারও আমাদের বা জন্মগত অধিকারও আমাদের আছে। এই ব্যাপারটা কিন্তু ইউরোপীয় দেশগুলো মনে করতো যে এশিয়া আফ্রিকাতে আমরা এসেছি, এটা হচ্ছে আমাদের একটা জন্মগত অধিকার তাদের উপর শাসন করার, যেহেতু ওরা নিকৃষ্ট। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। যেমন জার্মান জাতি একসময় প্রচার করে যে ওদের জাতি বা টিউটনিক জাতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, ব্রিটিশরা বলে অ্যাংলো স্যাক্সন জাতি হচ্ছে শ্রেষ্ঠ। এরকম ইউরোপের অন্যান্য জাতিগুলো একই রকম শ্রেষ্ঠত্বের প্রচার করে। সংকীর্ণ জাতীয়তাবাদ। এক্ষেত্রে আমরা দেখব কিছু পুঁজিপতি মানুষ, কিছু ব্যবসায়ী শিল্পপতি, ওরা নিজেদের লক্ষ্যে ও স্বার্থকে জাতীয় লক্ষ্য ও স্বার্থের সমর্থক বলে মনে করে। অর্থাৎ তাদের লক্ষ্যই হচ্ছে দেশের লক্ষ্য, সরকারের লক্ষ্য, এরকম একটা ধারণা কিন্তু তাদের মধ্যে ছিল। এর ফলে কি হয়? একটা সংকীর্ণ জাতীয়তাবাদ তৈরি হয়। এরও পুঁজিপতিরা পরিকল্পিতভাবে একটা প্ল্যানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারটা ইম্পোজ করে দেয়, চাপিয়ে দেয়। ফলে কি হয়? তাদের মধ্যে একটা অন্ধ দেশপ্রেম, সাধারণ মানুষের মধ্যে অন্ধ দেশপ্রেম ও সংকীর্ণ আত্মগৌরবের কথা কিন্তু প্রচার করে। সংকীর্ণ আত্মগৌরব, যে আত্মগৌরবের মধ্যে মহানতা বলে কিছু ছিল না। ঠিক আছে? উদারতা বলে কিছু ছিল না, জাস্ট আর কি একটা ন্যারো একটা গৌরব, খুবই ছোট্ট। বিশালতা বলে একটু মহান কিছু করেছে তার জন্য আমরা গৌরব বোধ করব, এই ব্যাপারটা কিন্তু এখানে ছিল না। এবং দেশপ্রেম হচ্ছে অন্ধ ছিল। দেশ ভালোই করুক খারাপই করুক, দেশকে প্রচুর পরিমাণে ভালোবেসে যাও, দেশের মর্যাদার কথা চারিদিকে তুলে ধরো ইত্যাদি। ইউরোপে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি রাষ্ট্রগুলির সাধারণ মানুষ এরূপ সংকীর্ণ আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে একদা কিন্তু সেসব রাষ্ট্রের সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শাসনের প্রসারকে সমর্থন করেছিল। এই যে ইউরোপের পশ্চিম দিকের রাষ্ট্রগুলো, ওরা কিন্তু একটা সময় এই সংকীর্ণ আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ওরা কিন্তু সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক শাসনের প্রসার যে করছে এই ব্যাপারটা কিন্তু ওরা কিন্তু পুরোপুরিভাবে মেনে নিল, সমর্থন করলো, আরও কিন্তু উৎসাহ জুগিয়ে গেল যে তোমরা এই কাজটা তোমাদের কন্টিনিউ রেখে যাও।
আমরা তোমাদের সাথে আছি। ঠিক আছে, যাই হোক, খুব ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অবশ্যই জানতে হবে। পড়াশোনা না করলে কিন্তু তোমরা জানতে পারবে না। অর্থাৎ জানার জন্য কি হয়, পড়তে হবে, আর যত পড়বে তত বেশি সমৃদ্ধ হবে। ঠিক আছে, যাই হোক, খুব ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি আমার এই পড়াটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তোমরা সরাসরি তার নোটিফিকেশন সবার প্রথমেই পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমরা সবাই খুবই ভালো থাকো।